এই সংস্কৃতি ডেভেলপ করার কারণেই ঘুষ দুর্নীতি বন্ধ হচ্ছে না। এজন্য প্রথমেই দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে, জাতিকে দেখাতে হবে যে ঘুষ দুর্নীতি করে কেউ পার পাবে না। কমিশনটা সংস্কারের জন্য করা হয়েছে, তাদেরকে অগাধ পাওয়ার দেওয়া দরকার এবং রুটসে দেওয়া দরকার, এবং ইকতেদার সাহেব ঠিকই বলেছেন যে রাইট পার্সনের সাথে কনসাল্ট করা দরকার। বিভিন্ন ক্ষেত্রে যদি জবাবদিহিতার বিষয়টি না থাকে, কোনো সংস্কারই আসলে রাষ্ট্র পুনর্গঠনে কাজে আসবে না, অনেকেই বলছেন। আপনি কি মনে করেন? অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, জবাবদিহিতা না থাকে, কোনো অ্যাকশন, কোনো অ্যাক্টিভিটিস কিন্তু ফলদায়ক হবে না, ইফেক্টিভ হবে না। দুর্নীতি কী পর্যায়ে গেছে আপনি দেখেন। আমরা ছোটোবেলা পড়তাম যে রাইস বা ভাত হচ্ছে জাতীয় খাদ্য, কিন্তু এখন সম্ভবত অত্যুক্তি হবে না বলা যে ব্রাইব ইজ ন্যাশনাল ফুড, জাতীয় খাদ্য ঘুষ। আপনি ঢাকা মিউনিসিপ্যালিটিতে যান, রাজুকে যান, পৌরসভা অফিসে যান, একটা কাজ করতে যান, বুঝতে পারবেন যে ঘুষের কী পরিমাণ প্রাদুর্ভাব। কাস্টমার সার্ভিস মেন্টালিটি নাই বললেই চলে। আপনি ইংল্যান্ডে মনে করেন একটা পাবলিক গেছে, একটা অফিসারের গেছে, ফার্স্ট কোয়েশ্চনটা হবে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার। কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি স্যার না বলার কারণে পাবলিক এবং সাংবাদিককে নাজেহাল হতে হয়েছে টিএনও এবং ডিসির কাছে। তো এই যে মাইন্ডসেটটা পরিবর্তন করার জন্য ট্রেনিং, ইন্টেন্সিভ ট্রেনিং এবং তদারকি রাখতে হবে একে। কারণ জনগণের মালিক হচ্ছে, সংবিধান অনুযায়ী জনগণের মালিক, সংবিধানের মালিক হচ্ছে জনগণ, এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। সেই জনগণ পাবলিক সার্ভিস নিবে, ঘুষ দিবে কেন? বিশ্বাস করেন আমার ৩৬ বছর টোটাল হয়ে গেছে ইংল্যান্ডে, একটা পয়সা ঘুষ কোথাও দিতে হয় নাই। আমি তো এই ধরনের সোসাইটি ভিজুয়ালাইজ করি বাংলাদেশে। আপনি ঘুষ কী পরিমাণ, মানে দুর্নীতি কী পরিমাণ গেছে। সাবেক প্রধানমন্ত্রী উনি গর্ব করে সাংবাদিকদের সামনে বলেছেন যে আমার পিয়নও তো 400 কোটি টাকার মালিক। স্বাভাবিক এটা আইনস্টাইন হতে হবে না তাকে প্রশ্ন করতে যে একজন পিয়নকে আপনি কন্ট্রোল করতে পারেন না, হাউ ক্যান ইউ বি ট্রাস্টেড টু কন্ট্রোল দ্য নেশন? এনভিআর যিনি দেশের রেভিনিউ কালেক্ট করবে মতিয়ার, তার হাজার হাজার কোটি টাকার মালিক। আপনি চিন্তা করেন পুলিশের যে আইজি, তার হাজার হাজার কোটি টাকার মালিক। এগুলো সবাই জানে, কোনো বিচার হয় না। ওই যে বিচারহীনতার সংস্কৃতি, আমি দুর্নীতি করে পার পেয়ে যাই, যত বড় ক্ষমতাবান হই আমার কেউ টাচ করতে পারবে না, এই সংস্কৃতি ডেভেলপ করার কারণেই ঘুষ দুর্নীতি বন্ধ হচ্ছে না। এজন্য প্রথমেই দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে, জাতিকে দেখাতে হবে যে ঘুষ দুর্নীতি করে কেউ পার পাবে না। কারণ দেখেন সবাইকে ধরে ধরে একটা একটা করে আপনি একবারে মুদি চুর, কি চুর, 2 টাকা 10 টাকার চুর, সবাইকে আপনি শাস্তির আওতা নিয়ে আসতে পারবেন না। রাঘব গোয়ালদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি, আপনি গুলি করে কয়েক ডজন কয়েকশো মানুষ মারা গেলেন আর 50-60 হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করলেন, আপনি কি দেশটাকে তো একেবারে বিকলাঙ্গ করে ফেললেন? এটা কি অপরাধ না? তো এটাকে তার শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আজকে দেখেন একটা গ্রুপ $1 বিলিয়ন সিঙ্গাপুরে নিয়ে গেছে, পাচার করছে, রিট করা হয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে ইনকোয়ারি করার জন্য। ওইটাকে অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ স্টে করে দিলেন যে আগামী বছরের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত আপনি এই ব্যাপারে কোনো ইয়ে করতে পারবেন না। তার মানে কি ওই সময় পতিত সরকারের সময় সর্বোচ্চ আদালত সহ অন্যান্য অর্গানগুলা অ্যাক্টেড, অ্যাভেইটেড, তাদের সহকারী ছিল। ফ্যাসিবাদের জন্ম কিন্তু একজন দ্বারা হয় না, বা স্বৈরতন্ত্র কিন্তু একজনের দ্বারা হয় না। তাবৎ যে অ্যাক্টরসগুলা যারা তার জবাবদিহিতা নিশ্চিত করার কথা ছিল, তারা কিন্তু সহায়ক হয়ে গেছে। আমি তো বিদেশ থেকে, লন্ডন থেকে যখন প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর দেখতাম, নিজে দাঁতে দাঁতে কামড় খাইতাম। কী প্রশ্ন করে, ফ্লেটারি করে, মানে তাকে একবারে মানে মহানায়ক বানিয়ে দিচ্ছে। একটা প্রশ্ন নাই, 2-3 মিনিট ধরে তার জয় গান গাচ্ছে। তো এই ধরনের এখন, অথচ ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে যখন একজন সাংবাদিক প্রশ্ন করেন, অনারেবল প্রাইম মিনিস্টারে বলতে হয় না, প্রাইম মিনিস্টার আই ওয়ান্ট টু আস্ক ইউ, দ্যাটস অল। কিন্তু এখানে কি যে লতুব লাগানি হয়, বিশ্বনেত্রী, জননেত্রী, একেবারে ইয়টি হতো। এই যে সংস্কৃতিগুলো গড়ে উঠছে, এগুলো কিন্তু ওভারনাইট ভাঙতে পারবেন না। এই জন্য এই যে কমিশনটা সংস্কারের জন্য করা হয়েছে, তাদেরকে অগাধ পাওয়ার দেওয়া দরকার এবং রুটসে দেওয়া দরকার। এবং ইকতেদার সাহেব ঠিকই বলেছেন যে রাইট পার্সনের সাথে কনসাল্ট করা দরকার। আপনি দেখেন সাইকেলের টায়ার কারে নিয়ে লাগালে হবে না, অথবা পাঞ্জাবির সাথে টাই মিলালে হবে না। যার যে দায়িত্ব, যেখানে স্পেশালিজম আছে, তাকে কাজে লাগাতে হবে। আমরা চেয়ারম্যানদেরকে পেয়েছি, কিন্তু কারা মেম্বার হবেন এখনও জানি না। তো আপনি যদি ইনকম্পিটেন্ট পরিচয়ে অমুক আমার ডিপার্টমেন্টের ছাত্র, অমুক আমার ইউনিভার্সিটির ছাত্র, অমুক আমার কলিগ, অমুককে চিনি, এভাবে ঢুকিয়ে দেন, তাহলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আপনাকে সার্চ করে কম্পিটেন্ট লোককে আপনি নিয়ে আসেন। আপনি জানেন 1 কোটি 20 লক্ষ লোক
প্রবাসী দেশের বাইরে বসবাস করে। অক্সফোর্ড, ক্যামব্রিজ, লন্ডন ইউনিভার্সিটিতে শতাধিক গ্র্যাজুয়েট আছে দেশের বাইরে, এই বাংলাদেশের জন্মগ্রহণ করেছে। বাংলাদেশের অর্থনীতির সেকেন্ড লার্জেস্ট সোর্স হচ্ছে রেমিটেন্স, যেটা ইকতেদার সাহেব বলেছেন। দে উড লাইক টু কন্ট্রিবিউট ফর দ্য নেশন। 400 চাকমার জন্য আপনার প্রত্যেকটা সরকারের প্রতিনিধি রাখতে হয়, এই সরকারও রেখেছেন। আর 1,20,00,000 প্রবাসীদের জন্য একজন প্রতিনিধি রাখতে পারলেন না। আপনি তো উপদেষ্টা পরিষদ নিয়োগ দিয়েছেন, ইউনূস সাহেবের পরিচিতি বিশ্ব জুড়ে। তাহলে 1,20,00,000 মধ্যে এমন লোক আছে বিভিন্ন নামকরা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, বিভিন্ন প্রফেশনে ওয়েল সেটেলড অ্যাব্রোড, বাংলাদেশকে তারা ফিল করে, বিলং করে। আপনি তাদেরকে খুঁজে খুঁজে 1-2 জনকে নিয়ে আসলেন না। দে কুড কন্ট্রিবিউট ফর দ্য নেশন। এই বাংলাদেশে এই সুযোগটা আসছে 53 বছর পরে। এই সুযোগ আমরা, এই ধরনের সুযোগ আমরা আবার জীবদ্দশায় পাবো আমি মনে করি না। এই জন্য এই সুযোগটা কাজে লাগানো দরকার, মাথা ঠান্ডা করে এগোনো দরকার। আমি গত 3 দিন ধরে দেশে আছি, হাইকোর্টে কাটিয়েছি 2 দিন, আমি সচিবালয়ে কাটিয়েছি 1 দিন। যে অস্থিরতা দেখেছি, আই এম ভেরি মাচ ডাউটফুল যে হাউ ফার দে ক্যান গো। কেন এই অস্থিরতাটা কেন? আসলে আমরা খুব আজকে প্রধান উপদেষ্টাও বলছেন যে অধৈর্য হয়ে যাচ্ছি আমরা অধৈর্য হব না। তিনি এই পরামর্শটুকু আমাদেরকে দিয়েছেন। আমরা কেন অস্থির হচ্ছি? আমি তো সচিবালয়ে দেখলাম কালকে এক ধরনের ডেডলক। সিভিল সার্ভেন্টরা মাথা কাটিয়ে কাজ করতে পারছেন না, এত প্রেশার তাদের। ঠান্ডা মাথায় কাজ না করলে, ধীর স্থিরে কাজ না করলে তাহলে ভুল করবেন। একই অবস্থা সব জায়গায় আমি দেখেছি। আর অধীর বা অস্থির যেটা বলছেন ডক্টর ইউনূস সাহেব, আমরা তার প্রতি সাপোর্টিভ, আমরা চাই উনি এটা ভালো করে হ্যান্ডেল করুক। কিন্তু আপনি 1 মাস বা 1 মাস 1 সপ্তাহ পরে আপনি কমিশন গঠন করেছেন, আপনি তাৎক্ষণিকভাবে দিক নির্দেশনা দিতে হবে, রোডম্যাপ দিতে হবে, কি করতে যাচ্ছেন। আপনি করেন আস্তে আস্তে, 6 মাস নেন, 1 বছর নেন, 2 বছর নেন, যতদিন নেন। কিন্তু আপনাকে জাতির সামনে, আপনি যখন অবাধ তথ্য প্রবাহ না থাকে, দিক নির্দেশনা না থাকে, তখনই গুজবের সৃষ্টি হয়। তখন যে যেভাবে পারে মানে কথা বলতে থাকে। আপনি তো নিয়ম ছিল প্রথম 1-2 সপ্তাহে আপনি একবারে চকডাউন করা, যে কি করতে চাচ্ছেন এগুলো একটা দিক নির্দেশনা দেন। আপনার পলিটিক্যাল পার্টিকে আস্থায় নিয়ে আসতে হবে, তারা স্টেক হোল্ডার। আর যারা উপদেষ্টা পরিষদে আসেন তারা কিন্তু আসলে তারা একটা অস্থির সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। সে সময়টাও খুব বেশি যে পক্ষে ছিল তা তো। আমি তারা যে কতটুকু পারছেন আমি এটা সমালোচনা করছি না, এখনো সমালোচনার সময় আসছে না। কিন্তু আমি বলছি যে মর্নিং শোজ দ্য ডে, দিনটা কিভাবে যাবে সকালেই বোঝা যায়। তো আপনারা 1 মাসে দিক নির্দেশনা দিতে আপনারা সময় নিয়েছেন, এবং অনেক কিছু আরো ভালো করে কন্ট্রোল করা যেত, কিন্তু আমরা দেখছি না। এমন কিছু অপরাধী যাদের ব্যাপারে জাতি ভালো করে ওয়াকিবহাল, তাদের কোনো হদিস নাই। দেশের বাইরে অনেকে চলে গেছেন, শীর্ষ সন্ত্রাসীরা ছাড়া পাচ্ছে, অনেকে বাইরে চলে গেছেন। কিভাবে গেল? কোনো দায়বদ্ধতা নাই, কোনো প্রেস ব্রিফিং নাই, বলা নাই, কোয়া নাই, কিভাবে চলে গেল? যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে, যার বিরুদ্ধে প্রিমা ফেসি এভিডেন্স আছে জেনোসাইডের, কি বলে মানবতা বিরোধী অপরাধ, সে কিভাবে দেশ ত্যাগ করলো? কার মাধ্যমে গেল? কে করলো? আমরা শুনেছি যে কয়েকশো লোককে এক জায়গায় আশ্রয় দেওয়া হয়েছে, তাদের কি হলো? কোথায় গেল? কিছুই জানে না। এজন্যই তো বিভিন্ন জায়গায় গুজবের সৃষ্টি হয়। কারণ আপনি যদি সঠিক সুন্দরভাবে যদি আপনি তথ্য না দেন জাতিকে, তখন তো বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলবে, কনক্লুশনে যাবে। এজন্য তাদের কাজ, কর্মতৎপরতায় কনসিস্টেন্সি হতে হবে। আমরা বলছি না যে এখনই কাজ করিয়ে দেখাতে হবে। আপনি কাজ করেন, সময় নেন, কিন্তু কি করবেন সংবিধানের ব্যাপারে এখন পর্যন্ত আমরা জানি না যে হোয়াট দে আর গোয়িং টু ডু। আমরা শুধু আজ পর্যন্ত জানি যে ডক্টর স্বাধীন মালিক সাহেবকে চেয়ারম্যান করে একটা কমিশন করা হয়েছে, দ্যাটস ইট। কিন্তু 1 মাস হয়ে গেল, আস্তে জাতি অন্ধকারে ছিল হোয়াট দে আর গোয়িং টু ডু অন কনস্টিটিউশন। এবং কনস্টিটিউশনকে এমনভাবে চিড়াফাড়া করা হয়েছে, ইউ ক্যানট ফলো দিস কনস্টিটিউশন উইদাউট ভায়োলেটিং ইট। না ভেঙে আপনি ফলোই করতে পারবেন না। এবং এমন কাটাছেড়া, আমরা চিন্তা করেন আমেরিকার 247 বছরের ইতিহাসে মাত্র 25 বার সংবিধান সংশোধন হয়েছে, কিন্তু বাংলাদেশে 53 বছর বয়সে 17 বার হয়েছে। এবং 17 বারের মধ্যে বেশিরভাগ হয়েছে দলীয় কারণে, রাজনৈতিক দূরসন্ধিমূলক কারণে, আর কয়েকবার হয়েছে ব্যক্তির কারণে, একবারে স্রেফ ব্যক্তির কারণে। 2টা সংবিধান সংশোধন হয়েছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, 11th এবং 12th, আর বাকি সবগুলো পলিটিক্যাল কনসিডারেশন ছিল। কিন্তু কোনো দেশের সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস জাতীয় কনসেনসাস ডেভেলপ না করলে কিন্তু এভাবে
করা যায় না, কারণ কনস্টিটিউশন কিন্তু একবারে ছোটোখাটো কোনো আইন নয়, সকল আইনের ঊর্ধ্বে হচ্ছে সংবিধান, এবং এটাকে টাচ করতে হবে ন্যাশনাল ইন্টারেস্টে, এবং এইটার মেকানিজমও আলাদা, এইটার আপনার কনসালটেশন করতে হবে, এটার কোনো বালাই নাই। আমার বুট পেয়ে গেছি, 290 আসন পেয়ে গেছি, যা ইচ্ছে তাই মনে করলাম, আমাকে থাকতে হবে একবারে মাতলাইন মৌত না, এই চিন্তা ভাবনা থাকলে তো আপনি আগাতে পারবেন না। এখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে।